সাকিব ভাইয়ের দিকে যাচ্ছে বা ওই লেভেলটাতে যাবে এমন কাউকে আমি আসলে দেখি না। আই হ্যাড আ হিউজ ক্রাশ অন জেনি। ইন্ডাস্ট্রিতে কোনো হিরোকে ওইভাবে ভয়েস রেস করতে দেখি না। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেক প্রতিবাদও আমরা করি। একটু আগে আপনার স্ট্যাটাস দেখছিলাম যে 15 থেকে 20 লক্ষ টাকার বাজেটের নাটক আপনার কাছে বিলাসিতা, কারণটা কি? স্ট্যাটাসই দিয়ে দিয়েছি পুরো কারণটা। এখন যদি আরো ছোট করে বলি, আমাদেরকে মানে ইংরেজিতে একটা কথা আছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, রাইট? ইফ আই এম নট রং। তো আমাকে আমার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে নাটকের বাজেটটা মেনটেন করতে হবে, আই গেস। 15 থেকে 20 লাখ টাকা এই বাজার, ইটস নট আ ম্যাটার অফ জোক, ইটস আ হিউজ অ্যামাউন্ট। হয়তোবা যাদের অঢেল টাকা তাদের জন্য এটা কিছুই না, বাট যারা মধ্যবিত্ত, যারা আমাদের কলাকুশলী টেকনিশিয়ান আছে, এদের জন্য 15-20 লাখ টাকা তো অনেক বড় টাকা। এরকম একটা 15-20 লাখ টাকার বাজেটের নাটক, সেম বডি, সেম এলিমেন্টস, আর্টিস্ট অলমোস্ট সেম, তারপরও বাজেট যখন এত বেশি ডিফার করে ফেলে, তার মানে কি হওয়া উচিত? একসাথে সব কিছুরই বাজেটটা বাড়া উচিত, তাই না? সবারই বাজেটটা বাড়া উচিত। আর্টিস্ট থেকে শুরু করে সাপোর্টিং কাস্টের পরে স্ক্রিপ্ট, মেকআপ, লাইট, ক্যামেরা, সবারই তো বাজেট বাড়া উচিত না, যেহেতু এটা বিগ স্কেলের একটা নাটক হবে। বাট এটা তো হয় না। আলটিমেটলি যেটা হয় যে সব কিছু সব সেমই থাকে, নাটকও 19-20 হয়, বাট নাটকের বাজেট ইটস আ বিগ ক্যানভাস ড্রামা, অনেক বড় নাটক, অনেক বিগ বাজেট, 8 দিন 10 দিন 12 দিন শুটিং হয়েছে, ঢাকা থেকে অমুক জায়গায় তমুক জায়গায়। আমার কাছে এগুলো বুলশিট মনে হয়। আমার কাছে মনে হয় যে প্রডিউসার যদি টাকা লগ্নি করে, ওইটাকে যথাযথভাবে ইউজ করতে হবে, আর দিন শেষে যে ইনভেস্টার, তাকেও বিজনেসটা দিতে হবে। কিছু কিছু প্রডিউসার আছে তারা অনেক রিচ, তাদের কাছে হয়তো বা 15-20 লাখ টাকা কোনো ম্যাটার না। তারা শখ হইতে পারে, বা ব্ল্যাক মানিকে হোয়াইট করা হইতে পারে, অথবা শো অফের জায়গা থেকে ওকে আমি অনেক বড় বড় প্রজেক্ট করি, এই ধরনের বিগ প্রজেক্ট এরা করে। সেটা করলেও আমার মনে হয় যে তাদেরও একটু নজর দেওয়া উচিত যে দিলাম আমি 15-20 লাখ টাকা, 25 লাখ টাকা, সবাই কিন্তু নিক। সেটা সবাই নেই, সেটা একজন বা দুইজনের পকেটে না যাক, সেটা ইউটিলাইজ হোক। আমার মনে হয় যে তাইলে আর তার উপরেও জিনিসটা বর্তাবে না আর কি। আই ফিল লাইক দ্যাট, ওইটাই লিখেছি আর কি। এখন সামওয়ান হ্যাজ টু স্পিক, আমি অলওয়েজ মনে করি সামওয়ান হ্যাজ টু স্পিক, কেউ না কেউ কারো না কারো বলতে হবে। অ্যান্ড আমি ছোটবেলা থেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে। আমি এমন না যে আমি অনুচিত কথা বলি, উচিত কথাটাই বলি এবং মুখের উপর বলতে পছন্দ করি। এবং আমার ওই উচিত কথাতে যারা কষ্ট পায়, যারা ব্যথা পায়, তার মানে ওদের মধ্যেই ঘাপলাটা আছে, আমি বিলিভ করি। অ্যান্ড আমি আমার এই স্ট্যাটাসটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রি, আমার সারাউন্ডিংস, আমার ফ্যামিলির লোকজন, যাদের সাথে আমি দিনরাত 24 ঘন্টা কাজ করতেছি, এরাও জানুক যে আসলে কেউ একজন আছে যে কিনা আমাদের হয়ে কথা বলে। আপনার পরিবারের যে সংগঠন আছে, সেই সংগঠনকে নিয়ে আগানোর বা নেতৃত্ব দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? যদি কখনো ফিল করি যে আমার এই ইন্ডাস্ট্রি মানে আমার ফ্যামিলি, ওদের ইচ্ছা আছে যে আমাকে একটা যোগ্য জায়গায় বসিয়ে মার্চ করানোর, তখন হয়তো চিন্তা করে দেখতে পারি। বিকজ আই অলওয়েজ লাইক কমান্ডিং, আমি অলওয়েজ থাকে না যে নেতৃত্ব দেওয়াটা আমার খুব ভালো লাগে, যে কোনো কিছুতে, সেটা খেলা হোক, আমার প্রফেশন হোক। তো তার মানে এই না যে আমাকে নেতা হইতেই হবে। তো আমার নেতৃত্বের কারণে যদি ইন্ডাস্ট্রির উপকার হয়, দেন আমি হয়তো চিন্তা করে দেখব। আর যদি ব্যাপারটা এমন হয় যে আমি স্বেচ্ছায় নেতা হতে চাই, কেউ চাচ্ছে না, বা আমার থিঙ্কিং আইডিওলজি সবার এগেনস্টে যাচ্ছে, তাহলে তো প্রশ্নই আসে না, একদমই প্রশ্নই আসে না। আপনি কি এটা মনে করেন যে যারা আছেন তারা ঠিক মতো কাজ করতে পারছেন না, বা তারা যেইভাবে ভয়েস রেজ করা দরকার সেভাবে করতে পারছেন না? অনেস্টলি স্পিকিং, আমি আমার ইন্ডাস্ট্রিতে কোনো হিরোকে ওইভাবে ভয়েস রেস করতে দেখি না, স্পেশালি স্মল স্ক্রিনে। কাউকেই সমসাময়িক কোনো জটিলতা বা কোনো কিছু নিয়ে কথা বলতে দেখি না, সবাই পাশ কেটে যায় অ্যান্ড মনে করে যে কন্ট্রোভার্সিয়াল টপিক, এটা নিয়ে কথা না বলাই বেটার। এই সম্পর্ক নষ্ট হবে। সম্পর্ক নষ্ট হবে, 10 জনের চোখে কালার হবো, বা এই ধরনের অনেক কিছু আমি দেখি, কাউকেই কথা বলতে দেখি না। আমার কাছে এটাও অ্যাবসার্ড লাগে। কেন? ইফ ইউ বিলং দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড তুমি যদি তোমার ফ্যামিলির বড় ছেলে হও, তুমি তোমার ফ্যামিলির একটা কর্ণধার হও, তুমি যদি তোমার ফ্যামিলির একটা মেম্বার, সাধারণ একটা মেম্বার হও, ইউ শুড হ্যাভ ইউর ওন ভয়েস অ্যাজ ওয়েল। তোমারও ভয়েস রেস করতে হবে, তোমাকেও বলতে হবে যে আমার ফ্যামিলিতে এই প্রবলেম চলতেছে, আমার ফ্যামিলিতে এই ক্রাইসিস চলতেছে, আমার ফ্যামিলিতে একটা অবিচার হচ্ছে।
এইগুলো বলার মতো কোনো হিরোকে আমি দেখি নাই আজ পর্যন্ত বলতে। আমার কাছে মনে হয়েছে যে মানে কে কি করলো না করলো ডাজেন্ট ম্যাটার, আমার যেটা যে জায়গায় মনে হয় যে উচিত কথা বলা উচিত আমি বলবো। ঈদটা আসলে কাটান কিভাবে? আমি প্রচুর নাটক দেখি, আমি নাটক সবার নাটকই দেখি, আমি আমার নাটকও দেখি, আমি অন্যান্য হিরোদের নাটকও দেখি, অন্যান্য ডিরেক্টরদের নাটকও দেখি যাদের সাথে আমি কাজ হয়তো বা করি না বা করার সুযোগ হয় না, বা তারাই হয়তো বা আমাকে কাস্ট করে না, তার মানে এই না যে তাদের নাটক আমি দেখি না, তাদের নাটক আমি দেখি। নাটক দেখি ঈদের মধ্যে সুযোগ পেলেই প্রতিদিন 2-3টা করে নাটক দেখি। আর বেসিক্যালি ঈদের দিন ফ্যামিলিকে টাইম দিই। ফ্যামিলিকে টাইম দিই বলতে আমার কাছে মনে হয় যে ঈদের দিন সকালে উঠে সালাম করে নামাজ পড়ে সেমাই খেয়ে তারপর বাচ্চাকে একটু সময় দিব। গত 3 বছর আমার বাচ্চা 3 বছর হয়েছে, 3 বছর একটু সময় দিই ওকে। দেওয়ার পরে যেটা হয় আমি একটা ঘুম দিই। আমার কাছে মনে হয় যে ঈদের দিনের ঘুমটা শ্রেষ্ঠ ঘুম। আই ডোন্ট নো ওয়াই বাট আই ফিল দ্যাট। তারপর সন্ধ্যায় উঠি বা রাতে উঠি একটু গাড়ি নিয়ে ঘুরতে বের হই, ওয়াইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে, এই তো। বিভিন্ন সময় আমি দেখি আপনার ফেসবুকে আপনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ভাবিকে নিয়ে, কখনো ভাবিকে ছাড়া। ভাবিকে ছাড়া কখনো বের হন না? যে না, একসাথে- বের হই কেন বের হবো না? আমি ডিপ ইনসাইড আই এম আ ট্রাভেলার। আমি অনেক ট্রাভেল পছন্দ করি। এখন হয়তো বা মাসে 25 দিন কাজ করি, 20 দিন কাজ করি, তাই ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করা হয় না। স্টিল আমি আমার এই প্রফেশনে থেকে যে পরিমাণ ট্রাভেল করি, আমি অনেককেই দেখি না এমন ট্রাভেল করতে। আর সলো ট্রাভেলিং এর মধ্যে একটা মজা আছে। লাইক আমি ফ্যামিলিকে নিয়ে যদি কোনো একটা জায়গায় যাই, ওই জায়গাটায় আমি সলো যাই। কেন যাই এটার পেছনেও কিছু ব্যাপার থাকে। যেমন আমার কাছে মনে হয় সলো ট্রাভেল করলে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। আমি মাঝে মাঝে হুটহাট এমন এমন জায়গায় চলে যাই যেখানে আসলে আমাকে হয়তো অনেকে চেনেই না, অনেকে কেউই চেনে না, বাট থাকে না যে কারোর সাথে কথা বলার কেউ নাই, আমার সাথে কেউ কথা বলে না, আমি একাই থাকি, নিজের সাথে নিজে কথা বলি। আই এনজয় দ্যাট থিং। আর ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাই যেটা, সেটা হচ্ছে যে দিন শেষে তো ফ্যামিলিরও একটা রিক্রিয়েশন দরকার হয়। তো ওই জায়গা থেকে ওদেরকেও বঞ্চিত করি না, ওদেরকে নিয়েও ঘুরি। বাট আমার সলো ট্রাভেলিংটা আসলে আমার লাইফের একটা ম্যান্ডেটরি পার্ট। সলো ট্রাভেলিংটা, এবং এটা আপনি পছন্দ করেন, এখনো সময় পেলেই আপনি একদম বের true হয়ে ভাই, যান। হ্যাঁ, যেখানে দেশে কোথাও যান? দেশে কোনটা প্রিয় আপনার? কোন দেশে জায়গাটা? আমি তো বেসিক্যালি মানে আই এম মোর ইনটু মাউন্টেন্স। আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে। সমুদ্র ভালো লাগে না তা না, বাট পাহাড় বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি যখন ফ্রাস্ট্রেশন আমার মধ্যে কাজ করে, যখন ডিপ্রেসড হয়ে যায়, মন খারাপ থাকে, রাগ উঠে, আমার ক্যারেক্টারিস্টিক্সের সবগুলো বৈচিত্র্যতার মধ্যে আমার মনে হয় যে আমি পাহাড়ে চলে যাই। আপনার কখন সবচেয়ে বেশি রাগ উঠে? আমার কখন সবচেয়ে বেশি রাগ উঠে, এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলে। ডিপেন্ড করে মানে রাগটা কেন উঠেছে। মাঝে মাঝে নিজের উপরও নিজের রাগ উঠে একই ভুল বারবার করার জন্য। আমরা তো মানে যেটা হয় যে ভুল থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে যে ভুল থেকে আমরা আসলে কিছুই শিখি না, সেম ভুলটাই আমরা বারবার করি। এটাই আমার কাছে মনে হয় ভুল থেকে সবচেয়ে বড় শিক্ষা পাই। আমরা একই ভুল বারবার করি। আমি আমি তো মানে ভুলে ভুলে কাটানো জীবন আমার। আমার কাছে মনে হয় যে আমি একই ভুল বারবার রিপিট করি। ডিসিশন নিয়ে এই ভুলটা আর করা যাবে না, বাট সামহাও কোনো না কোনোভাবে হয়তো বা, ধরেন এটা যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যে ট্রাস্ট, আমি খুব জলদি মানুষকে বিশ্বাস করি, এবং আমার সাথে 2 মিনিট কেউ ঠিকঠাক মতো কথা বলে আমার কাছে মনে হয় যে ওকে, হি ইজ এ গাই, হি ইজ এ গুড গাই, হি ইজ এ গুড ম্যান, লেটস ট্রাস্ট হিম। তো এইটা আসলে ঠিক না। মানুষকে বিশ্বাস করতে হলে একটু সময় নিয়ে বিশ্বাস করা উচিত। এইটা আমার লাইফে অনেক বড় ভুল। আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি। তো নিজের উপর নিজে যখন রাগ উঠে তখনই আসলে বেসিক্যালি রাগটা উঠে। মানুষের উপর রাগ খুব কম ঝাড়ি আমি। আচ্ছা, আর সবচেয়ে বেশি আনন্দ পান কিসে? আনন্দ পাই হচ্ছে, এখন যদি বলি, এখন আনন্দ পাই হচ্ছে আমার ছেলের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি আনন্দ পাই। সেটা শুটিংয়ে আসার আগে 15-20 মিনিট হলেও সমস্যা নাই। আপনার কাছে সবচেয়ে ভালো অভিনেতা কাকে মনে হয় বাংলা নাটক ইন্ডাস্ট্রি বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে? অনেকেই ভালো অভিনয় করে, বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে ভালো অভিনয় মানে আমার কাছে মনে হয় যে মোশাররফ ভাইয়ের অপূর্ব ভাই করে। ওনাদেরকে এখনো বিট করা যায় নাই আমার কাছে মনে হয়, সেই অর্থে, অভিনয়ের দক্ষতার অর্থে। আর অভিনেত্রী? আই এম ভেরি ইমপ্রেসড উইথ মেজাবিনস পারফরমেন্স। মানে দ্য প্রগ্রেস শি হ্যাড ডান এই কয়দিনে বা এই কয় বছরে, এইটা আসলে কি বলবো, বিয়ন্ড ডেসক্রিপশন। আর এমনি আমার কাছে আরও কিছু আন্ডাররেটেড অ্যাক্ট্রেসদের অভিনয় খুব ভালো লাগে, যারা আসলে আন্ডাররেটেড, মানে ডিসপাইট আ গুড অ্যাক্টর, মানে ওই ধরনের অপরচুনিটি ওরা হয়তো বা পাচ্ছে না। যেমন
মৌসুমী হামিদ আছে, খুব ভালো অভিনয় করে, বাট এখন কাজ কম দেখা যায় ওর। মমো আপা তো ওটিটিও করছে, নাটকও করছে, সো ওনাদের নাটক আরও বেশি থাকলে আরও বেশি ভালো লাগতো, বিকজ দে আর ক্যাপাবেল, ভালো অভিনেত্রী। সিনেমা তো দেখা হয়। হ্যাঁ, আই এম মুভি লাভার, অফকোর্স সিনেমা দেখা। আচ্ছা, সিনেমা তো করবেন না, সিনেমায় অভিনেতাকে নায়ক যদি বলি, নায়ক তো একজনই, সাকিব খান। এছাড়া Undoubtedly, আমি সাকিব ভাইকে ছাড়া এই মুহূর্তে কাউকে নায়ক দেখি না অনেস্টলি স্পিকিং ইন্ডাস্ট্রিতে। অনেকেই আছে চেষ্টা করতেছে, হয়তো ভালো করবে, আরো সময় লাগবে, বাট আনবিটেবল আসলে সাকিব ভাই। বা আনবিটেবল তো অনেক পরে, মানে সাকিব ভাইয়ের দিকে যাচ্ছে বা ওই লেভেলটাতে যাবে এমন কাউকে আমি আসলে দেখি না। সরি টু সে, এখন পর্যন্ত নাই আর এখন কি পর্যন্ত আপনার আমি চোখে। কাউকে দেখি না। আর অভিনেত্রী? এইটা আরো টাফ কোয়েশ্চেন। আই রেসপেক্ট এভরিওয়ান, কিন্তু আই এম ব্ল্যাঙ্ক আসলে, এই জায়গায় আমি খুঁজে পাই না আমি কাকে বলবো। অপু বিশ্বাস কি কেমন লাগে আপনার? ভেরি গুড অ্যাক্ট্রেস, বাট মানে এই সময়টা এখন আর ওনার জন্য না আমার কাছে মনে হয়। বুবলি? হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি নিডস মোর টাইম, মোর গুড ওয়ার্ক অ্যাজ ওয়েল। পরিমণি? Extremely beautiful. She has talent deep inside her, but ওই তো ভালো প্রজেক্ট নাই। পূজা চিরি? Vulnerable, very vulnerable, very shaky position. Like মানে she can be very good as well, and at the same time we can't expect too many things from her at the same time. নতুনদের মধ্যে আপনি কি কারোর মধ্যে কোনো ট্যালেন্ট দেখতে পান কিনা যে না এরা ভালো করতে পারে? এই ক্ষেত্রে পূজাই একটু এগিয়ে আছে আমার কাছে মনে হয়, মানে এই জেনারেশনের দিঘি বা আরো যারা আছে আমার কাছে মনে হয় পূজা একটু এগিয়ে থাকবে। আপনি ছোটবেলা, আমাদের যেটা হতো যে ছোটবেলা আমরা কারো অভিনয় দেখে, কারো সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যেতাম। আপনি এরকম প্রেমে পড়ে গিয়েছিলেন কোন অভিনেত্রীকে দেখে? নাটকে যদি বলি, আমার আই হ্যাড আ হিউজ ক্রাশ অন জেনি। জেনি? আই হ্যাড আ হিউজ ক্রাশ অন জেনি। নওরিন হাসান খান জেনি? এক্স্যাক্টলি। আমার ওনার অভিনয় করা প্রথম নাটক দেখে আমার কাছে মনে হয়েছে ওয়াও, শি ইজ সো প্রিটি। অমিতাভ রেজার নাটক ছিল, একটা ফোন করা যাবে প্লিজ নাটকটার নাম ছিল। আচ্ছা। তো আনলাকিলি উনি এখন আর কাজ করে না ওইরকম, করেন অল্প খুব স্বল্প রেয়ার কাজ কাজ করে আর কি, আগের মতো কাজ করে না। আর আমার বড় তিশা আপু, আমাদের যে সিনিয়র তিশা আপু, হ্যাঁ, নুসরাত ইমরোজ তিশা। তিশা আপুর কাজ আমার খুব ভালো লাগতো। ক্রাশ বলবো না, আই এনজয়েড ওয়াচিং হার। আসলে স্পন্টিনিয়াস ছিল তো অনেক, ওই জায়গা থেকে চটপটে ছিল, এক্স্যাক্টলি একটা ব্যাপার। এন্ড ওই চটপটের ওই জায়গাটা এখনো কিন্তু কেউ বিট করতে পারেনি, মানে তিশা আপুর মতো ওই রকম স্বতঃস্ফূর্ততা এখনো কেউ বিট করতে পারেনি আমার কাছে মনে হয়। আলাদা একটা, হ্যাঁ, সবার একটা আলাদা আলাদা জায়গা আছে, মেহজাবিনের একটা আলাদা জায়গা আছে, শখের এক সময় ছিল, সারিকার এক সময়, সবার ছিল, কিন্তু তিশাপুর যে গ্লোটা স্ক্রিনে, ওইটা আমার কাছে মনে হয় যে এখনো কেউ বিট করতে পারে নাই। দেশেই কাজ করার ইচ্ছা আছে নাকি বাইরেও কাজ করার ইচ্ছা আছে? আগে দেশে কাজ করে দেশকে আগে সার্ভ করতে চাই, ভালো ভালো কাজ দেশকে আগে উপহার দিতে চাই। ট্যাটু এঁকেছেন, কিং, তারপর এলভি, এটা দিয়ে আসলে কি বুঝিয়েছেন? কিং লেখার উদ্দেশ্য হচ্ছে দিস ইজ মাই লাইফস ফিলোসফি, যে আমি আমার জীবনের কর্ণধার, আমার জীবনের প্রত্যেকটা ডিসিশন আমারই হবে, আর কারো হবে না। আমার জীবনে ভুল করলেও সেটা আমার ডিসিশনে হবে, কোনো সৎ করলেও আমার ডিসিশনে হবে, যাই করি সেটা আমার ডিসিশন। আই এম দ্য রুলার ইন মাই লাইফ। আমি আমার লাইফের হস্তক্ষেপ আমি কাউকে দিই না। নো ওয়ান মিনস নো ওয়ান। আমি হয়তো বা আমলে নেই, আমার মায়ের একটা কথা আমি আমলে নেই, আমার ভাইয়ের একটা রিকোয়েস্ট আমি আমলে নেই, আমার ওয়াইফের একটা বাধা হয়তো বা আমি আমলে নেই, বাট দ্য ডিসিশন মেকার ইন মাই লাইফ ইজ মাই সেলফ।